দেখুন, একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন, সরকার, পলিটিক্যাল পার্টিজ, প্রার্থী, ভোটার সকলের উপরে। কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে। তো সরকার যদি নিরপেক্ষ না হয়, সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয়, কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াসড অর ইনকম্পিটেন্ট, দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ। সো বায়াসড বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয়, তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদবদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত। কেন আমি বলছি খালেদ ভাই, দেখুন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গত 14 মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, তারা ভয় পেয়েছে, ট্রমার মধ্যে আছে। কিন্তু 14 মাস ইজ আ লং টাইম। এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার, এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে, পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে, পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে, সেই রকম অবস্থায় যদি দেশটা না যায়, তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন? তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো। সম্প্রতি একটা জরিপে দেখলাম 90% এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন। তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তার পুরো দায়িত্বটা এই সরকারের। তো আশা করব। বেশিফারানা, দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে, আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনূসকেও কি সরে যাওয়া উচিত, নাকি ডক্টর ইউনূসের, এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, নাকি ডক্টর ইউনূস থাকবেন, অন্য উপদেষ্টারা আসবেন? আপনি কোন ফরম্যাটটা ভাবছেন যে ভালো হবে? দেখুন, আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি। তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক। এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণ অভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এখন প্রশ্ন আসতে পারে, এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি? প্রমাণ কিছু নাই খালেদ ভাই, বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়োগকর্তা বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে ডেকে, এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব। আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন। তখন আপনি আমাকে নিজেই বলেন যে এই আপনি যে অংশটুকু দেখতে পান না, ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি তো ওইটাও দেখতে পাই। মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হচ্ছে। আমি এটাও দেখি বেরেস্তা ফারানা। খালেদ ভাই, তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি, ইট মেক্স আ সার্কেল। And that circle says that Dr. Mohammad Yunus should not be in the head chair. তাই না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, উপদেষ্টা পরিষদ চেঞ্জ হবে? এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতিনিধিত্বশীল আইনজীবী, মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না, মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চাইতেছি।
মানে আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপির প্রতি বায়াস, আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপির প্রতি বায়াস। তো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি হেড চেয়ার, সেটাই আমি বলেছি। যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে, সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে? আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ, আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি, গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা প্রশ্নটা ওঠে। আপনি দেখুন সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান না, এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাতে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন, সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা। এখন কেউ বলছেন এটি বিপ্লব না গণ অভ্যুত্থান না কি, সংবিধান থাকতে হবে না রাখতে হবে, সেটি নিয়ে আসলে অনেক কথা। রাষ্ট্রপতি নিয়ে আপনার এগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই ভাই। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি খালেদ সাহেব। জি, আই এম এ টোটালি ডেমোক্রেট। আমি একটা আপাদমস্তক গণতন্ত্র বিশ্বাসী মানুষ, এবং গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সরকার বলি। এটা তো হয়তো কেউ এগ্রি করবে, কেউ এগ্রি করবে না, কেউ বিভিন্ন কথা বলবে, কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি এটা বুঝি যেহেতু একসময় বিপ্লবী দল করেছি, একসময় বিপ্লবের কথা বলেছি, বিপ্লবও করেছি, যুদ্ধও করেছি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে বিপ্লবী সংগঠন লাগবে, বিপ্লব যদি করতে হয় তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে, তা নাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেইন করা যাবে না। ওকে, আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা, গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন, সবার নিরাপত্তার কথা বলছেন, অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি। আমরা যে কাজ প্রশাসনকে, পুলিশকে, সরকারি দলের লোকজনকে করতে দেখি, সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা? যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন? ওয়াই দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন? আপনি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয়। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ওয়াজ দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, তারা করেছে এটা। আর সেই সঙ্গে আপনার সেই যারা আপনার হয়তো সেখানে ছিল তারা করেছে, যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না। তার মানে যুবদল এজ এ পার্টি কখনোই ছিল না। তার মানে bdnews24.com এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে ঠিক? আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই। ওকে, আমরা 5 আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির, বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না।
আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল, আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে, যা আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে, 80 ভাগ দখল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন, যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি। আমি ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ, আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে। মেবি আমার পলিটিশিয়ান হিসেবে সে দুর্বলতা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো, কবে কি বলেছে না বলেছে, এগুলো আমি খুব বেশি দেখি না। আপনাকে আমি সত্য কথা বলছি। আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে ইতিপূর্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, ছিল। তারা যদি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে, তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না। তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা, বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর, শুভ নয়। আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ, আলোচনা, কথাবার্তা প্রাধান্য দিয়েছেন। যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম, মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন? মানে আমি আর নাম না বললাম। খুবই ভালো। জি, আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে। যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে, আমরা নিজেদের কাজ করার চেষ্টা করছি। আন্দোলন যেহেতু নেই, যুগপৎ আন্দোলনের বিষয়টা নেই, বাট উই আর ইন টাচ অলওয়েজ। আজকে তো মোস্তফা মহসিন মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি, আমার অফিসে বসে কথা বলেছি। উই আর ইন টাচ। আমরা বিষয়গুলো দেখছি, পর্যবেক্ষণ করছি। আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমরা গণতন্ত্রটা চাই, আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি। এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে? এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার? আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগপৎ আন্দোলনে যাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলোচনা শুরু করি, এটা ছিল আমাদের প্রায় 2-3 বছরের একটা প্রক্রিয়া। 2-3 বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং একটাতে এগিয়ে যাই। এখানে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব, আন্দোলন করার পরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না, তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা। এই জন্য আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে, যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে, তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে। অন্য একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত? এটা আমার ব্যক্তিগত মত, আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় সরকার। মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে, তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে। সেটি এর সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই। আচ্ছা, পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে। এবং জাতীয় পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে, ইকোনমিক ক্রাইসিস, তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দেয়ার ইজ নো পার্লামেন্ট। পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না, এটা তো দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে, নিয়ন্ত্রণের মধ্যে আনে। তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার। নানাভাবে আমি আবার আপনাকে কোট করি, আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র,
আপনাকে কোট করছি, আপনি বলছেন যে আমরা 111-এর গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না। আপনার সেই শঙ্কা কি বাড়ছে না? কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে 2 অক্টোবর দিয়েছিলেন, 3 অক্টোবর প্রকাশ হয়েছিল এটি। জি জি, আমি এটা বলেছি এবং তার খুব কনসিয়াসলি বলেছি, এবং এখনো যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি, তাহলে আবার বলবো। কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে, যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে, অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি, সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি।